দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপ অ্যান্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের আজকের বিষয় মত প্রকাশের অধিকার। মত প্রকাশের স্বাধীনতা আর অবমাননা দুটি বিষয় এত স্পর্শকাতর এবং এত কাছাকাছি, এই বিষয়গুলো নিয়ে আসলে বিতর্কের কোনো শেষ হচ্ছে না, বিতর্ক চলছেই। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে চান বা আপনাদের মতামত জানাতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। আমাদের অতিথিদের সাথে এখন পরিচয় করে দিব আপনাদেরকে। আমাদের সঙ্গে আজকে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে জিনিসটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে মত প্রকাশের স্বাধীনতা এবং অবমাননা, এই দুয়ের সীমারেখা খুবই সূক্ষ্ম। এবং স্বাধীনতা বিষয়ে যে গল্পটি প্রচলিত আছে, যে বাসে দুইজন লোক পাশাপাশি যাচ্ছেন এবং একজন খুব হাত নাড়ছেন, তখন আরেকজন বললেন, আপনার হাত নাড়ার স্বাধীনতা ততটুকু যেন আমার নাকের ডগা পর্যন্ত না আসে। তাহলে স্বাধীনতাটা আসলে সীমারেখা টানাটা মনে হয় খুবই জটিল একটা ব্যাপার। সেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করি, যে মত প্রকাশের অধিকার আপনার কাছে কতটুকু এবং কতটুকু স্বাধীনতা পেলে আপনার আসলে মনে হবে যে আপনি অধিকারটার চর্চা ঠিকভাবে করতে পারছেন। আমরা জনাব মনিরুজ্জামানকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে কথাটা বললেন, বাসের মধ্যে দুই লোক যাচ্ছে, আসলে এটাই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, যে আপনি বা আমি বা সোহরাব হাসান বা আমরা যেই হই না কেন, ততটুকুই আমাদের কথা বলার বা মত প্রকাশের বা আমাদের অন্য যে কোনো অ্যাকশনেরও স্বাধীনতা ততটুকুই, যতক্ষণ না এটা অন্যজনকে হার্ট করছে। এটা বিষয়টা হচ্ছে, এটা কিন্তু আইন করে করা যায় না, এটা সেলফ সেন্সার্ড বলতে পারেন। কারণ সেরকমই হওয়া যে আমি দেখবো যে আমার এই অ্যাকশনটা বা আমার এই কথাটা বা আমার এই মতটা আরেকজনকে আঘাত করছে না, এটা আমাকে নির্ধারণ করতে হবে এবং সেইভাবে কিন্তু আমি অ্যাক্ট করব। এটা প্রবলেমটা হয়ে যায় কোথায়? যখন আমরা এই জায়গাটা ওভারল্যাপ করি। আপনি ঠিকই বলেছেন যে সীমারেখাটা খুবই থিন, খুবই সূক্ষ্ম। এটা কখন উল্লঙ্ঘন হচ্ছে, আমরা সবাই তো মানুষ, তো সেটা প্রত্যেকেরই এই জায়গাটার সবসময় মনে রাখা, খেয়াল রাখা, বা আমরা যারা পত্রিকা বের করি, আপনারা যারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কাজ করছেন, যখন একটা জিনিস ছাপা হয়ে গেলে তখন এটাকে ফিরিয়ে নেওয়া যেমন যায় না, আপনাদের মিডিয়াতে তো একটা কথা বলা হয়ে গেলে এটাকে কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু বলার আগে চিন্তা করবার, বলার আগে সিদ্ধান্ত নেওয়া বা বলার আগে ভেবে দেখবার হয়তো অনেক সময় যে সময়টুকু পাওয়া যায় সেটা যথেষ্ট না। আমি এটা কোনো অজুহাত হিসাবে বা পক্ষে কোনো যুক্তিদার করাচ্ছি না, কিন্তু বাস্তবে এরকম ঘটনাগুলি ঘটে আর কি, অনেক সময়, সব সময় না। সে কারণে একজন সম্পাদক বা বার্তা সম্পাদক বা যিনি পত্রিকার সঙ্গে যুক্ত বা যিনি ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত, তিনি যখন বলেন, অবশ্যই তাকে এই জায়গাটা সচেতন থাকা দরকার যে আমার কথাটা যেন অন্যকে হার্ট না করে। এটা যেমন একটা দিক, তেমনি আবার আমার কাছে যে তথ্যটি আছে সেই তথ্যটি সবাইকে জানানোর একটা দায়িত্ব কিন্তু আমার আছে। বা আমার একটি বিষয়ে আমি যা মনে করি, সেটা আমি যদি অনেস্টলি, এই জায়গাটা আমি খুব জোর দিতে চাই যে অনেস্টলি মনে করতে হবে। আমি কোনো রকম উদ্দেশ্য ছাড়া, কোনো রকমের বিশেষ এজেন্ডা ছাড়া আমি এই জিনিসটা মনে করছি, যাতে সমাজের বা রাষ্ট্রের বা দেশের বা জনগণের ভালো হতে পারে, বা আমার এই কথাটা জানলে অনেকে উপকৃত হতে পারে। অনেস্টলি যদি আমি এটা ফিল করি, তাহলে এটা সবাইকে জানানোরও আমার একটা দায়িত্ব আছে। আমি একটা ভালো ধরনের কথার কথা বলছি, যে আমি একটু ভালো বিষয় চিন্তা করলাম, ভালো একটা পয়েন্ট চিন্তা করলাম সমাজ সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে, নারীদের অধিকার সম্পর্কে, কিন্তু এটা আমি লিখলামও না, কাউকে বললামও না, কাউকে জানালামও না, ওইটার কোনো মূল্য নেই। কারণ আমার চিন্তাটা যদি আমি মনে করি ইট ইজ অ্যান অনেস্ট এক্সপ্রেশন অফ মাই ওপিনিয়ন এবং এটা অন্যজনের লাভ হবে, তাহলে অবশ্যই এটা আমার দায়িত্ব হচ্ছে 10 জনকে জানানো। সেই জানানোটা যেমন আমার দায়িত্ব, আর আমার চিন্তার ফলে আরেকজনকে যেন আঘাতপ্রাপ্ত না হয় সেটাও দেখাও আমার দায়িত্ব। এই দুটো কিন্তু আমাকেই সেন্সরশিপ করতে হবে। এই কথার সূত্র ধরে যদি সৌরভ ভাইয়ের কাছে যাই, মনিরুজ্জামান ভাই যেটা বলছিলেন যে আসলে আমাদেরকে নিজেদেরকে সেলফ সেন্সরশিপ আরোপ করতে হবে, যে কতটুকু আমরা কথা বললে বা কতটুকু লিখলে আরেকজন সেটির দ্বারা হার্ট হবে না। কিন্তু সেই সীমারেখাটা আনাটা কি খুব সহজ ব্যাপার? কিভাবে সেই সীমারেখাটা টানবো সেটি একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেটি আইসিটি আইনের 57 ধারা, যেটি নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে যে কেউ তার কোনো লেখা বা কথার মাধ্যমে তার মানহানি করেছে, তাহলে অভিযোগ আমলে নিয়েই একজন এসআই কোনো ওয়ারেন্ট ছাড়াই কিন্তু গ্রেফতার করতে পারবেন বা আটক করতে পারবেন।
এবং তার সর্বোচ্চ সাজা 14 বছর পর্যন্ত হতে পারে। তো আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি যে টক শো গুলোতে গেস্ট ঠিক করে দেওয়া হতো বা আলোচক ঠিক করে দেওয়া হতো, অনেক সময় বলা হতো যে অতিথি এদের বাইরে নেওয়া যাবে না বা এদেরকে নেওয়া হোক। এখন হয়তো সেটি করা হচ্ছে না, কিন্তু যে সেলফ সেন্সরশিপের কথা বলছিলেন, এই 57 ধারার কারণে ভয়ে কি আলোচকরা অনেকটা নিজেরাই নিজেদেরকে সেন্সর করে সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে, এরকম অভিযোগ অনেকে করছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি মত প্রকাশের স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার শুধু সংবাদপত্র বা শুধু গণমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু পুরো সমাজ, রাষ্ট্র, সরকার এবং সরকারের বাইরে যারা আছে সবটা মিলে। আপনি বাসের গল্পটা বলছিলেন যে 2 যাত্রীর, কিন্তু আমাদের সমাজটা এমন যে বাসে যে এটা তো বাসে পাশাপাশি বসে একজনে আরেকজনের অধিকার হস্তক্ষেপ করবে না, এটা তো, কিন্তু বাসে উঠতে পারবে কিনা। আমাদের সামাজিক বাস্তবতা যদি এমন হয় বাসে সবাইকে উঠতে দেওয়া হয় না, বাস থেকে নামিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অনেক দূরের ব্যাপার হয়ে যায়। আমি এই যে স্বাধীনতা এবং অধিকার বা অধিকার নয়, এই সূক্ষ্ম বিতর্কের চেয়ে বড়টা হচ্ছে যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি কতটা অনুমোদন করে। আমার জন্য যেটা অনুমোদন করে সেটি অন্যের জন্যও করে কিনা। আমরা আমাদের রাষ্ট্র একটা সমতা ভিত্তিক সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সব মানুষের রাষ্ট্র হবে, অর্থাৎ এখানে সব মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার সমানভাবে ভোগ করতে পারবে, ধর্মীয় অধিকার। কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়। আমরা যখন এখানে মত প্রকাশের অধিকার নিয়ে কথা বলছি, তখন মত প্রকাশের জন্য এই বাংলাদেশে বহু মানুষ অনেকেই কিন্তু হামলা, মামলা এবং এমনকি কি বলে মৃত্যুর মুখেও পড়েছেন। সুতরাং এখন একটি সংবাদপত্র বা গণমাধ্যমকে এক ধরনের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এটা নানাভাবে, এবং এটা অবশ্যই রাজনৈতিক বিচার। এবং আপনি যে আইসিটি আইন বললেন 57 ধারা তো অবশ্যই এটা আমাদের আইন, অনেকগুলো আইন যেটা হচ্ছে যে সংবাদপত্র কেন নাগরিকের অধিকারের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা। যে কোনো 57 ধারা যদি নাও হয়, আপনি 54 ধারায় তো মানুষ যে কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, রাষ্ট্র যে কাউকে সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠাতে পারে। রাষ্ট্রে যদি এই আইন প্রচলিত থাকে এবং তারপর বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, সন্ত্রাস দমন আইন, জরুরি আইন, অনেক কিছু আছে, তারপরেও আবার বিশেষ করে গণমাধ্যমের জন্য যে আমার মতটা আমি প্রচার করব বা আমি কোনো মাধ্যমে এটি অন্যকে জানাবো, সেক্ষেত্রে নানা বিধিনিষেধ 57 ধরনের আলোচনা হয়েছে। সরকারি মহলেও এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, এটা সংশোধন করা বা বাতিল করে অন্য কিছু আনার যে কথাটা শুনছে, এর স্থানে অন্য যে আইন প্রতিস্থাপনের যে কথা হচ্ছে, সেটা একটু কম বিপজ্জনক নয়। ভারতে এই ধরনের আইন কিন্তু ছিল, কিন্তু সেই আইন কিন্তু সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি, সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। এখন আমরা সব ব্যাপারে যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, সেটাও কঠিন। আইন জারি হবে, তারপর তার বিরুদ্ধে রিট করতে হবে, কিন্তু এই নিষ্পত্তি হওয়ার আগে তো অনেকেই, আপনি 57 ধারায় তো অনেকেই গ্রেপ্তার হয়েছে, অনেকে জেল খেটেছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন বলছে আইন হয়তো সাদা কালো এভাবে অনেক ক্ষেত্রে করা যায় না, কিন্তু আইন যে প্রয়োগ হয় সেটা সবার ক্ষেত্রে সমান হয়। তো মত প্রকাশের অধিকারের প্রথম হচ্ছে আইনের সমপ্রয়োগ, সবার জন্য আইন সমান হবে, এটি কিন্তু রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি আজকে। কিন্তু সবার জন্য আইন সমান হবে, এটা তো খুবই আইডিয়াল একটা সিচুয়েশন বা আদর্শ একটা সিচুয়েশন, কিন্তু বাস্তবে কি এরকম সম্ভব যে সবার জন্য আইনের সমান প্রয়োগ হবে? তখন যখন সম্ভব নয়, অর্থাৎ এই বাস্তবতা যদি না থাকে, তাহলে আমি কোনো অধিকারই পাবো না, আমি ন্যায় পাবো না, আমি সমতা পাবো না, আমি আমার যে আইনি অধিকার, আমার যে মত প্রকাশের অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হবে, খর্ব হবে। কারণ এটি নির্ধারণ করবে কে? এই যে মত প্রকাশের জন্য আমাকে গ্রেপ্তার করতে পারবে কি পারবে না, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে কি পারবে না, এটি উন্নত দেশগুলো আদালত নির্ধারণ করে, কিন্তু আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে, অর্থাৎ নির্বাহী বিভাগ করে। আমরা এই আলোচনায় ফিরে আসবো, তার আগে একটি কল নিয়ে নিব আমরা।
দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। আমার প্রশ্ন হচ্ছে, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আহমদ সাহেব তার ভুল স্বীকার করার জন্য তার বিরুদ্ধে যেভাবে মামলা এবং হুমকি দেওয়া হচ্ছে, আমরা দেখেছি সে সময় অনেক পত্রিকাতেই, এমনকি বিভিন্ন মিডিয়াতে, টকশোতেও আপনার তৎকালীন আর্মি ব্যাক সরকারের পক্ষে অনেকেই কথা বলেছিলেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীও বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি গিয়েছিলেন এবং বলেছিলেন এদের সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দেবো, এবং অ্যাকর্ডিংলি করেও দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে শুধু মাহফুজ আনামের বিরুদ্ধে এইরকম আক্রমণাত্মক অ্যাকশন কেন হচ্ছে, এই দুই সিনিয়র সাংবাদিক কি বলবেন? আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নে আমরা ফেরত আসবো। তার আগে একটু সৌরভ ভাই, আপনি যে কথাটিতে ছিলেন, আপনি বলছিলেন যে অন্যান্য দেশে আদালত এটি নির্ধারণ করছে, কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে নির্ধারণ করছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি নির্ধারণ করা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে বা তারা আদৌ করতে পারছে? কথা হচ্ছে আমার অধিকার প্রয়োগের ক্ষেত্রে এর সঙ্গে যদি একটু বলি যে সাম্প্রতিককালে যে ব্লগার হত্যার পরে আইডি মহোদয়ের যে বক্তব্য নিয়ে অনেক তোলপাড় হয়েছে, আইডি মহোদয়ের যে বক্তব্যটি দিয়েছেন, এবং এর আগে আমরা দেখেছি যে নীলাদ্রি নীল, সে তার হত্যার পরে বের হয়ে এসেছে যে সে জিডি করতে গিয়েছে, কিন্তু থানা থেকে জিডি নেয়নি এবং তাকে দেশ ত্যাগ করতে বলা হয়েছে তার নিজের নিরাপত্তা বিধান করার জন্য। মানে আপনি যেসব উদাহরণগুলো দিলেন বা আমরাও জানি, এগুলো তো হচ্ছে মত প্রকাশের অধিকার এবং স্বাধীনতার পরিপন্থী, স্বাধীনতার অন্তরায়। এখন একদিক থেকে জঙ্গি গোষ্ঠী যারা এই মত প্রকাশের স্বাধীনতার বিরোধী মানে হরণ করছে, তাদের আক্রমণের শিকার আমরা গত 1 বছরেই কিন্তু আমরা 5 জনকে হারিয়েছি, এবং এর আগে রাজীব হায়দার সহ আরো কয়েকজনকে তাদের হারাতে হয়েছে তাদের হাতে। আর যখন একজন শোকাহত পরিবার বা স্বজন প্রতিকারের জন্য যায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে অথবা রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে তো মানুষ, সাধারণ মানুষ, এই যে আপনি মত প্রকাশের স্বাধীনতা বলছেন, এটি তো আইন প্রয়োগের আগেই আইন প্রয়োগ হয়ে যায়, অর্থাৎ কেউ তো ভয়ে কথা বলবে না। কিন্তু রাষ্ট্রের অবস্থা কি ছিল? কেউ শুভবুদ্ধির পক্ষে, স্বাধীন চিন্তার পক্ষে, স্বাধীন মতের পক্ষে, স্বাধীন বিবেকের পক্ষে, কিন্তু সেটি যদি রাষ্ট্র না দাঁড়ায়, তাহলে তো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী সরকার একদিকে বলবে যে এদের মধ্যে তাদের জিরো টলারেন্স বা এদের সর্বাত্মক অভিযান, আবার সরকারি নীতি নির্ধারকদের কথাবার্তা তাদের পক্ষেই যাবে। আমরা মনে করি যে আমার মত প্রকাশে সরকারের অবস্থান এক্ষেত্রে আপনার কাছে অবশ্যই। জি, আমরা যদি এবার দর্শকের আলোচনায় উনি যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটি নিয়ে যদি একটু ফিরে আসি, যে ডেইলি স্টারের 25 বছর পূর্তিতে একটি বেসরকারি টিভি চ্যানেল আমরা দেখেছি যে 1/11 আলোচনায় ভেরিফাই না করে সংবাদ ছাপানোর ব্যাপারে জনাব মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক, তিনি নিজের ভুল স্বীকার করেছেন, এবং এই বক্তব্য দেওয়ার পর সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল এবং ব্যক্তির কাছ থেকে কিন্তু এর বিচার চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দেশদ্রোহী মামলা করা হবে এবং গ্রেফতারের দাবি মামলা করা হয়েছে এবং গ্রেফতারের দাবি উঠেছে। তো এই বিষয়টা নিয়ে দর্শক বলছিলেন যে শুধু মাহফুজ আনাম কেন, তখন তো অনেকেই এরকম ভূমিকা নিয়েছিলেন এবং তিনি তার ভুল স্বীকার করেছেন, তাহলে তিনি কেন খড়গের নিচে পড়ছেন? এটি ছিল দর্শকের প্রশ্ন। এটা বলার আগে আমি আরেকটা প্রশ্ন না, ছোট্ট একটা মন্তব্য করতে চাই যে আপনি আইনের প্রয়োগের কথা বলছিলেন, আইডিয়াল কন্ডিশন যে সবার ক্ষেত্রে সমান, যেটা সোহরাব হাসান বলছিলেন। আসলে 100% হয়তো নিশ্চিত করা যায় না, কিন্তু রাষ্ট্রের বা চেষ্টাটা থেকে যে আইনের প্রয়োগটা যেন সবার ক্ষেত্রে সমান হয়। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে এই চেষ্টাটা নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে শিবু সোরেন নামে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বেশ কয়েক বছর আগে। সম্ভবত 28 কি 29 বছর আগে তার বিরুদ্ধে একটি খুনের মামলা ছিল। মন্ত্রী হওয়ার 28 কি 29 বছর আগের ঘটনা, সেটা সবাই ভুলে গেছে হয়তো, আইন কিন্তু বলে নেই। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাকে গ্রেপ্তার করা হয়, সে এখন জেলে আছে।
কংগ্রেস সরকারের সময় কংগ্রেসের সিটিং মন্ত্রী, হ্যাঁ শিবু সঙ্গে সিটিং মন্ত্রী ছিল। আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মাহফুজের ইয়েতে যাচ্ছি। হলদিরামের নাম নিশ্চয় আপনি শুনেছেন। আমাদের দেশে হলদিরামের অনেক চানাচুর ইত্যাদি মিষ্টি ইত্যাদি বিক্রি হয়। মাল্টি বিলিয়নিয়ার ব্যবসায়ী। তার মেইন যে দোকানটা চৌরঙ্গিতে, সে তার সামনে ফুটপাতে একজন মুচি বসতো আর কি, বুঝলেন, ফুটপাতের পাশে। সে বহু চেষ্টা করছে যে মুচিকে ওখান থেকে সরাই দিবে, কারণ এত বড় শোরুমটা চারিদিকে কাজ দিয়ে ঘেরা, দেখতে খুব সুন্দর, তার সামনে সেখানে একজন মুচি বসে কাজ করবে, এটা তার সহ্য হচ্ছিল না আর কি। তো ওই যে জায়গাটিতে মুচি বসতো সেই জায়গাটি মুচির পৈতৃক সম্পত্তি, খুব ছোট কিন্তু তার পৈতৃক সম্পত্তি। সে কিছুতেই যাবে না, তাকে টাকা পয়সা নানাভাবে চেষ্টা করা হলো, ভয় দেখানো হলো, যাবে না। একটা সময় তাকে হত্যা করা হয়। আইন তার নিজস্ব গতিতে তদন্ত করে এবং তারা খুঁজে বের করে যে হত্যার জন্য হলদিরামের নির্দেশ আছে, তার নির্দেশে হত্যাকাণ্ড করা হয়েছে। হলদিরাম এখন জেলে। এটা সম্ভব বাংলাদেশে, বলেন আপনি? সুতরাং রাষ্ট্র চেষ্টা করবে যতটা সম্ভব আইনের নিরপেক্ষ প্রয়োগের। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে সেটা হয় না। মাহমুদুলের প্রশ্নে আমরা আসি। এই প্রসঙ্গটিতে যাওয়ার আগে মনে হয় আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আপ এন্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। সবার ভালোবাসা জয় করে, প্রকৃতি দেওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমার সেই স্বপ্ন বাঁচতে আর এই পথ চলে আমার সাথে আপন খাদ্য। আমার আত্মবিশ্বাস আপন টপ, আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। এবং বুড়ো সমাজ দিয়ে ঘষা মজার অত্যাচারে থালা বাসন হয় না, তাদের রক্ষা করতে আছে ভিমবার মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নীল ভিমবার এর 190 শক্তি অতিতম দাগ তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘন্টাতে। ছাই বা গুঁড়ো সাবানের তুলনায় ভিমবার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। 1 ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ দিন। ভিমবার 1 ঘষাতে তেল চর্বি পরিষ্কার। और देखने का वीडियो आप सारा এখন বিএসএনএল জ্যাকপট অফারে নিশ্চিত 1.25 জিবি থেকে সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কারো স্মৃতি খুঁজে পাওয়া খুবই সহজ, বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে লুকোনো যায় না কিছুই। আমার লোক, আমি চুরি, এমনকি ক্ষুদ্র জায়গাগুলো লুকোনো যায় না, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমার কাছে বেস্ট এভার ক্লিয়ার নিউট্রাল তিনযুক্ত ক্লিয়ার ড্যান্ড্রফ দূর করে এবং স্ক্যাল্পের সুরক্ষায় প্রয়োজনীয় পুষ্টি যোগায়, যা ড্যান্ড্রফের ফিরে আসা প্রতিরোধ করে। ড্যান্ড্রফ আর ফিরে আসবে না। বেস্ট এভার ক্লিয়ার ড্যান্ড্রফ দূর। I have nothing to hide. ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ প্রতিরোধ করে, দাঁত ও হাড় মজবুত করে, ত্বক সুস্থ রাখে। বাংলাদেশে 20% বেশি শিশু ও নারী ভিটামিন এ এর অভাবজনিত স্বাস্থ্যহীনতায় ভোগে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সহযোগী পুষ্টি সয়াবিন তেল তাই ভিটামিন এ সমৃদ্ধ। পুষ্টি 45 সয়াবিন তেল হৃদয়ের কথা বোঝে। ফ্রেঞ্চ রোদের সুরক্ষিত ভবনে যত্ন বাছাই করা প্রতিটি রোদের অনিয়মিত আসে প্রতিদিন সুরক্ষিত আকর্ষণ আমরা সবাই ভালোবাসতে জানি, যাকে ভালোবাসি তাকে তো জানানো দিতে হয়। জানান দিতে সমবেত হই 14 ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে। হয়তো কম কষ্ট থাকবে, কষ্ট করে বলবো তো, ঢাকা আমার প্রাণও সখা ঢাকা। ঢাকা আমার ঢাকা, প্রাণও সখা ঢাকা।
সাইট্রিক ও দাগ হয়ে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন ব্যান্ড হোয়াইট ম্যাজিকে যেমন আর রাখতে সমর্থন যা ডার্ক সার্কেল ও ডার্ক সম্পর্কে সাহায্য করে। উজ্জ্বলতার ক্ষেত্রে নতুন ব্যান্ড পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা গায়ে বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। সুস্বাস্থ্যের জন্য খাবার সঠিক ও নিরাপদ পাত্রে রাখা খুবই প্রয়োজন। ফ্রিজে খাবার রাখা, ওভেনে খাবার গরম করা সবকিছুতেই প্রয়োজন স্বাস্থ্যসম্মত কন্টেইনার। বেঙ্গল ফ্রেশ এন্ড সেফ 100% ফুড ক্রেডিট, নানান রং, সাইজ ও ডিজাইন। বেঙ্গল ফ্রেশ এন্ড সেফ খাবারের বাজার। আস্থা শতকরা ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। সিরাপের উজ্জ্বলতা। ক্লিন আপ ফেস ওয়াশ। হবেই তো ভাই, বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। বাজারে সিমেন্ট নিয়ে নামামো, সাদা আর কালো কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাইয়াস বা ছাইনাতে বেশি সেই সিমেন্ট কত কালো। ও আচ্ছা, বসুন্ধরা সিমেন্টে আয়রন ফ্ল্যাট থাকায় দেখতে একটু সাদা। সেরা ক্লিঙ্কারের সাথে আয়রন ফ্ল্যাট থাকায় আছে লোহার শক্তি। কিন্তু বিল্ডিং মজবুত। সুন্দর সিমেন্ট, প্রজন্মের বন্ধন। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা গায়ে বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। ছেড়ে দিয়ে মাথায় সুতো উড়াইতে ঘুরে একে নীল আকাশে শত দানা প্রজাপতি। এগুলো তো আমরা যাবো, কিন্তু এখন দেখতে আলাদা। আমি ছোট ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাপিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন, ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। পুরো 7 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। পুরো 7 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। মজা নেই। এমন সব সিম্পলের তথ্যক্ষেত্রে তৃতীয় কাছে মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক। কঠিন সমস্যার সমাধান করতে বাস্তবে টাইম লাগে না। এই জন্য আমার আছে স্টারপিক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অল্প সময়ে। স্টারপিক্সেল বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, রিং ও ছাদের জন্য আদর্শ। সুন্দর সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এমন করতো কিছু ফিল করলি? এখন পরো, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে, ওয়াশ করার কয়েক ঘন্টা পর আবার জল অ্যাটাকের লক্ষণ। ডক্টরের জলে 12 ঘন্টার সুপেরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে কিছু শুরু করিস। ডক্টরের জলে
দর্শক, আবার ফিরে এলাম আপ অ্যান্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে, এবং যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদের জন্য জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় মত প্রকাশের অধিকার, এবং যে দুজন অতিথি আজ আমাদের সঙ্গে কথা বলছিলেন, একজন খন্দকার মনিরুজ্জামান আর একজন সোহরাব হাসান। আপনাদেরকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আর যে বিষয়টি নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম সেটি হচ্ছে যে ডেইলি স্টারের 25 বছর পূর্তিতে যে কথাটি মাহফুজ আনাম বলেছেন একটি টিভি চ্যানেলে, সেটি নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে, এবং একজন দর্শক প্রশ্ন করেছেন যে শুধু মাহফুজ আনামকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে। বিষয়টা হচ্ছে যে মাহফুজ আনাম একটা টিভি অনুষ্ঠানে বলেছে যে এই একটি খবর, আজকে যিনি প্রধানমন্ত্রী তারকে কেন্দ্র করে একটি, তখন যারা গ্রেপ্তারকৃত ছিলেন আওয়ামী লীগের নেতা, একটি খবর ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা ছাপা হয়, এবং সেই খবরটি সরবরাহ করে ডিজিএফআই। তো এটা মাহফুজ আনামেরই বক্তব্য। এই খবরটি ছাপার তার এডিটোরিয়াল জাজমেন্ট ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। এখন এটা নিয়ে যে হইচইটা হচ্ছে সেটা আমি মনে করি না এটা কোনো স্বাভাবিক ব্যাপার। মাহফুজ আনাম, আমি বলবো যে আমাদের দেশের সাম্প্রতিক কালে কেন, আমার যতদিন মনে পড়ছে সংবাদপত্র বা মিডিয়া সম্পর্কে, এই ধরনের সাহসী স্বীকারোক্তি, ভুল স্বীকার করা, আমার মনে পড়ে না আর কোনো ঘটনা আমার মনে পড়ে না। সেটা আমি মনে করি যে এটা অত্যন্ত সৎ সাংবাদিকতা, সৎ সম্পাদকীয় অবস্থান থেকে তিনি তার ভুলটি স্বীকার করেছেন। এটা হতেই পারে, একজন সম্পাদকের তার এডিটোরিয়াল জাজমেন্ট ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এবং তিনি যদি সেটা স্বীকার করেন, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা পরেই হোক, এবং আমরা তখন এটা স্বীকার করার সুযোগ ছিল না, এই বাস্তবতাটা নিশ্চয়ই আমরা স্বীকার করব। এখন তিনি স্বীকার করেছেন। সুতরাং এইটা কোথায় এই ইস্যুটাকে ধরে আলোচনা হওয়া উচিত ছিল, সাংবাদিকতার এডিটোরিয়াল পলিসি। যদি একটু জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে ভুল হতেই পারে, এই বিষয়টা কি মানে এতটাই কি সহজ করে দেখার মতো যে ভুল হতেই পারে? হ্যাঁ, যে কোনো সম্পাদকের ভুল হতেই পারে। এই বিষয়টি নিয়ে যদি এই বিষয়টি কিছু কিছু পত্রিকা ছেপেছে, কিছু পত্রিকা ছাপেনি, সংবাদ ছাপেনি, এই ভোরের কাগজ ছাপেনি, এরকম কয়েকটি পত্রিকা ছাপেনি। আর যারা ছাপেননি তাদের জাজমেন্ট ছিল যে এটা যেখান থেকে সরবরাহ করা হয়েছে ডিজিএফআই, তাদের সরবরাহ করা নিউজ আমি ছাপবো না। আর যারা ছেপেছে তারা এটা জেনেই ছেপেছে যে ডিজিএফআই নিউজ সরবরাহ করেছে। এই দেশ বহুবার মার্শালের অধীনে ছিল। একের উপরে যে সরকার সরাসরি মার্শাল না হলে এটা সেরা সমর্থিত সরকার, আমরা সকলেই জানি। এক অর্থে এটা মার্শাল লই, ইন এফেক্ট ইট ওয়াজ মার্শাল ল। সেই ক্ষেত্রে মার্শালের আমলের মার্শালের সরকার যে নিউজ দেয়, মোটামুটি ভাবে 58 থেকে অনওয়ার্ড এই পর্যন্ত যতগুলো মার্শাল হয়েছে, মার্শাল সরকারের সরবরাহিত নিউজ কোনো না কোনো ভাবে সবাই ছেপেছে। কেউ কেউ একটা ছাপেনি, আরেকটা ছেপেছে, কেউ এটা ছাপেনি, অন্যটা ছেপেছে। কারণ তখন একটা অন্য পরিস্থিতি, স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি তো না। সেই ক্ষেত্রে একজন এডিটর তার জাজমেন্টে ভুল করতে পারেন আমি মনে করি। তবে তিনি যে স্বীকার করেছেন এই জায়গাটা আমি জোর দিতে চাই, এবং এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে আমাদের মিডিয়া জগৎ দুদিকে লাভবান হতে পারে। একটি হচ্ছে একজন সম্পাদকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া, আরেকটি হচ্ছে যে মাহফুজ আনাম একটি দরজা খুলে দিল যে আমাদের মিডিয়া, তার সততা, তার এডিটোরিয়াল প্রতিষ্ঠান, তার এডিটোরিয়াল জাজমেন্ট, ভুল স্বীকার করা বা ভুল স্বীকার করা যে একটা মিডিয়ার শক্তির দিক, দুর্বলতার দিক না, শক্তির দিক, এই জায়গাগুলি এখন আলোচিত হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই জায়গাগুলি আলোচিত না হয়ে মাহফুজ আনামকে টার্গেট করা হচ্ছে যে তিনি একটি বিরাট বড় মানে রাষ্ট্রদ্রোহী কাজ আসছি। বিরাট বড় একটা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, মানহানির মামলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানহানির মামলার কথাটা বলা হচ্ছে, যে নিউজটা ছাপার জন্য যার উদ্ধৃতি দিয়ে এই কথাটি, এই নিউজটি সরবরাহ করা হয়েছিল, তিনি এখনো আছেন, তাই তো? তাকে তো কেউ জিজ্ঞাসা করে নাকি তুমি এই কথা বলেছিলে কি বলো নাই, অথবা
তিনি এই কথাটি যদি বলেও থাকেন তখনকার পরিস্থিতিতে তিনি আন্ডার ডিউরেস বলেছেন, অর্থাৎ চাপের মুখে হয়তো বলেছেন এবং সেটাকে তুলে নিয়ে সরবরাহ করা হয়েছে। এখন আব্দুল জলিল তার সম্পর্কেও তখন মিডিয়াতে অনেক কিছু কোনো মিডিয়া প্রচুর ছেপেছে, নিশ্চয়ই আপনারও মনে আছে। আব্দুল জলিল কি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে ওই কথাগুলি বলতেন? কখনো বলতেন না। এই পরিস্থিতিটা কিন্তু বিবেচনা নিতে হবে, সেটা হলো একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে এই নিউজটি যারা তৈরি করেছে, যারা সরবরাহ করেছে, তাদের কিন্তু টার্গেট করা হয়নি। অথচ উচিত ছিল, আমি কেন আরো অনেকের বিবেচনা, অনেকেই কথাটি এখন বলছেন, উচিত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে তোমরা কোন অধিকার বলে বা কোন তোমাদের বিধি বা আইন যা আছে কোন আইন বলে এরকম একটি সংবাদ তোমরা মিডিয়াতে সরবরাহ করেছো। এই করে দিবেন একজন লোককে যদি অ্যারেস্ট করে সেটা পুলিশ অ্যারেস্ট করবে, তাই তো? তারপর পুলিশের কাছে সে কি যেমন বন্দী দিয়েছে সেটা আদালতে যাবে, সেটা মিডিয়াতে সরবরাহ করার কোনো আইন নেই আমাদের দেশে, কোনো দেশেই নাই। কোন অধিকার কোন বিধানগুলোকে সরবরাহ করা হলো। আরেকটি ছোট্ট কথা আছে সেটা বলে আমি শেষ করবো। আজকে আপনি যে শেষে যে কথাটা বলছিলেন যে তাহলে কেন করা হচ্ছে, আমি মনে করি এর পিছনে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশে একটা গ্রাম্য কথা আছে, বউকে মেরে ঝিকে বা ঝিকে মেরে বউকে মেসেজ দেওয়া আর কি শেখায়। অর্থাৎ একটা মেসেজ মিডিয়াকে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি, একটা প্রেশার এর মধ্যে রাখা, হ্যাঁ, এবং এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করতেছে। এটা এমনি হয়নি। সুতরাং এই যে সংসদে আলোচনা বলেন বা মামলা করা বলেন বা প্রচারণা বলেন বা মানববন্ধন বলেন, হ্যাঁ, আসলে তো হওয়া উচিত কি ছিল যে ওই সময়ের পুরো ঘটনাগুলি নিয়ে একটা আলোচনা হওয়া উচিত, সুস্থ প্রকাশ্য আলোচনা হওয়া উচিত। সেটা না হয়ে সিলেক্টিভ কাউকে টার্গেট করা হচ্ছে, তার মধ্যে মাহফুজ আলম একজন। সুতরাং এই জায়গাগুলি আমি মনে করি আমাদের রাজনীতির জন্য কোনো সুস্থ বার্তা নিয়ে আসছে না, মিডিয়ার জন্য কোনো সুস্থ বার্তা নিয়ে আসছে না। এই প্রসঙ্গে যদি আমরা একটু সোহরাব ভাইয়ের কাছে যাই, যেই কথাটি উনি বলছিলেন যে ঝিকে মেরে বউকে শেখানো, কাউকে মারা আমরা চাই না যে ঝিকে বা বউকে কাউকে মারা না হোক, কিন্তু এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি যে আরেকটি মূল্যবান কথা মনিরুজ্জামান ভাই বলছিলেন যে যারা এই খবরটি মানে তখন সরবরাহ করেছে তাদের দিকে কিন্তু কেউ আঙুল তুলছে না বা তাদের বিচারের দাবি কেউ জানাচ্ছে না, জানাচ্ছে তার বিচারের দাবি যে এটি স্বীকার করেছেন যে তিনি বাধ্য হয়ে এটি করেছেন এবং এটি তার করা উচিত হয়নি। এই জিনিসটি কেন হচ্ছে, কেন তাদেরকে বলা হচ্ছে না, কেন শুধুমাত্র সাংবাদিকদেরকে টার্গেট করা? আচ্ছা, আমি বলছি বিষয়টি হচ্ছে গণমাধ্যমের এই আবারই বললেন যে এখতিয়ার নয়, স্বাধীনতা নয়। আলোচনাটা যদি গণমাধ্যমের নীতি, নৈতিকতা, মূল্যবোধ, তার সত্য বিচার বিবেচনার বিষয় থাকতো, তাহলে কিন্তু এটা নিয়ে আমরা যে কথাবার্তা বলছি, যে আলোচনা করছি, সেটা করা যেত। কিন্তু এর পিছনে এটি কিন্তু গণমাধ্যমের বিতর্কের মধ্যে নেই। এটি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক, এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যকে মাহফুজ আলম একটি সংবাদ ছেপেছেন বলেছেন, এবং অন্যান্য পত্রিকাও ছেপেছে। একই সঙ্গে মাহফুজ আলম তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন গ্রেপ্তার হলেন, তিনি যে মন্তব্য লিখলেন প্রথম পাতায়, এবং এটি যে রাষ্ট্রের জন্য, ওই সরকারের জন্য, গণতন্ত্রের জন্য ভালো হবে না, এটি স্পষ্টভাবে বলেছেন, এর প্রতিবাদ করেছেন। সে কথাটা তো এরা বলছে না। এখানেই রাজনৈতিক। এটা যদি হতো যে ওই সময়ে ডেইলি স্টার বা অন্য যে কোনো পত্রিকা কি ভূমিকা পালন করছে, কি সম্পাদকীয় লিখেছে, কি উপসম্পাদকীয় চেপেছে, কি কি খবর চেপেছে, আজকে যারা সমালোচনা করে তারা কি এটা দেখেছিলেন যে মাহফুজ আলম ডেইলি স্টারে কি ছবি ছাপা হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের পরে সেই বিক্ষুব্ধ ছাত্রদের তৎকালীন সেনাবাহিনীর সদস্যরা যে নির্যাতন করেছিল, সেই নির্যাতনের ছবি ছাপা হয়েছিল, এবং অন্য কোনো পত্রিকা ছাপতে সাহস পায়নি। সে কথা কিন্তু বলা হয়নি। আমি বলছি যে এই বিষয়টাই হচ্ছে আমরা যেখানে যে প্রিমিসিস থেকে, যে অবস্থান থেকে, যে পটভূমি থেকে আলোচনা করছি, সেটা হচ্ছে গণমাধ্যমের বিচার্য বিষয়। গণমাধ্যম কি করতে পারে, কি করা উচিত না। কিন্তু যারা এটাকে বিতর্ক করছে, যারা এটা সমালোচনা করছে, তারা তো ওখান থেকে সমালোচনা করছে না, তারা একটি রাজনৈতিক উদ্দেশ্যে করছে, এবং কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, কাউকে অপমানিত করার জন্য। আমি মনে করি এটি রাষ্ট্রের জন্য ভালো না, এটা গণতন্ত্রের জন্য ভালো না।
আমরা এমন ভুল সময় আছি যে ভুল স্বীকার করেও পার পাওয়া যাচ্ছে না, ভুল স্বীকার করেও দায় মুক্তি হচ্ছে না। এক্ষেত্রে আমার দুটি প্রশ্ন আছে। এক হচ্ছে, যদি এটি ভুল হয়ে থাকে, এই ভুলের মাসুল গণমাধ্যম আমরা ওই সময় অনেকেই ভুল করছি, মনে বললেন তখন আমি সেটাই জানতে চাচ্ছি যে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে তখন যে ভুলটা করেছি সেই ভুলের মাসুল আমরা কিভাবে দেব, এবং ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি আবার আমাদেরকে না পড়তে হয় সেটির জন্য আমাদের কিছু করার আছে কিনা। 111 কেন আসলো? রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে এসছে। রাজনৈতিক নেতৃত্ব একটি নির্বাচনের ব্যাপারে ঐকমত্য পৌঁছতে পারেনি, আজকেও তো পারছে না। আজকেও তো আগামী নির্বাচনের ব্যাপারে বা বিগত যে নির্বাচন হচ্ছে রাজনৈতিক পক্ষগুলো এক হতে পারেনি। একটা স্বাধীন দেশের স্বাধীনতার 45 বছরে যদি আমরা এই একটা নির্বাচন কিভাবে করবো, এটা রাজনৈতিক যারা দেশ পরিচালনা করেন, যারা এখন ক্ষমতায় আছেন, এখন বিরোধী দলে আছেন, আমি সবার কথা বলছি, তারা যদি এই বিষয়টা ঠিক না করতে পারে তাহলে কিভাবে তারা দেশ পরিচালনা করবেন? আর তারা গণমাধ্যম নিয়ে আসছেন। বরং এখানে যখনই স্বৈরশাসন আসছে, যখনই গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত আসছে, গণমাধ্যম কিন্তু প্রথম এগিয়ে এসেছে এবং তার সুবিধা রাজনৈতিক পক্ষগুলো নিয়েছে। কিন্তু তারা ক্ষমতায় যে ভুলে যান, ক্ষমতার বাইরে থাকলে গণমাধ্যম তাদের বন্ধু হয়, ক্ষমতায় গেলে গণমাধ্যম প্রতিপক্ষ হয়। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। একটু বলে ভাইয়ের কাছে যদি আসি, যে ফিয়ার বলেন আর ফেভার বলেন, ভয়ের জন্য হোক বা সুবিধা নেওয়ার জন্য হোক, বিশেষ বিশেষ পরিস্থিতিতে গণমাধ্যম এই ধরনের খবর ছাপতে বাধ্য হচ্ছে যেগুলো তাদের হয়তো ছাপা ঠিক হচ্ছে না, বা যেটি হয়তো সঠিক খবর না, বা যেটি হয়তো যে সূত্র, তথ্যের উৎস কি সেগুলো আমরা ঠিকভাবে বলে দিচ্ছি না। কিন্তু আমরা এটির জন্য সাধারণ মানুষ গণমাধ্যমকে দোষ দিয়ে আসছে। কিন্তু আমি জানি যে আমার প্রথম যে কর্মস্থল দিয়ে আমি কাজ শুরু করেছিলাম, তারা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি সহ ওখানে আরো আমরা প্রায় 400 কর্মী কাজ করতাম, সবাই বেকার হয়ে গেলাম এক রাতের মধ্যে। তো যখন একজন সম্পাদককে এই দায়িত্ব নিতে হয় যে তার অধীনে এতজন কাজ করছেন এবং এদের দায়িত্ব তার, এবং যখন তারা এই ধরনের চাপের মুখে পড়েন, তখন চাইলেই কি আমি আমার যে মত প্রকাশের স্বাধীনতা বা আমার নীতিগত অবস্থান থেকে আমার যেটা করা উচিত সেটা কি আমরা সবসময় করতে পারি? সাংবাদিক হিসেবে আমাদের কি ধরনের বাধার মুখে পড়তে হয় একজন সম্পাদক হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো। তো তার আগে মনে হয় আমাদের একটা বিরতি নিয়ে নিতে হবে। দর্শক, আপাতত পূর্বাপর অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। সবার ভালোবাসা জয় করে প্রতিটি দেওয়ার জন্য আমি নাম ছুঁয়ে যাই। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমরা সেই স্বপ্ন বাঁচব, আর এই পথ চলে আমার সাথে আপন খাদ্য। আমার আত্মবিশ্বাস আপন, আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। আজ ফেয়ারলাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। আর জাপানের কিছু বিখ্যাত কেউকে চ্যালেঞ্জ করা যায় মুখে এক পাশে ফেয়ারলাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ারলাভলি আনবিটেবল। ফেয়ারলাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। বেঙ্গল চেয়ার তো আর কোনো কথা নাই। আমি ব্যবসা করি, এদিকে কত বুঝি বেঙ্গল চেয়ারে কম জায়গায় অনেক চেয়ার হয়ে যায়, সহজে কিনা পারো না। এক গাড়িতে অনেক চেয়ারের জায়গা লয়, এদিকে ট্রান্সপোর্ট খরচ বেশি কম করে। বেঙ্গল ডেকোরেটের চেয়ার সবচেয়ে বেশি ডিজাইন, অনেক রং, কাস্টমারের চাহিদা মতো প্যান্ডেলের রং গুলা দেওয়া পারি। শক্ত মজবুত উন্নত প্রযুক্তি নিশ্চিত মান বেঙ্গল ডেকোরেটের চেয়ার, দেশের সেরা চেয়ার, আর কোনো কথা নেই। চেয়ার আরে গুড মর্নিং। love you.
সবার যদি সাথে সাথে রিমাইন্ডিং মেসেজ লিখবে ভুলে যায়নি মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক মানে সেলফি যখন তখন আর বেশি মেটা ভিডিও আপসারা এখন বিএসএনএল জ্যাকপট অফারে নিশ্চিত 1.25 জিবি থেকে সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আজ কি খেতে চাও? চিকেন নুডলস? আমি শুধু মানা, আমি শিল্প, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। নতুন বাড়ছে চিকেন মিশ্রা, নতুন নর্থ চিকেন নুডলস। সংসারকে পরিপাটি রাখা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু অবস্থা আমার আস্থা বেঙ্গল মাল্টিপারপাস অর্গানাইজারে। বইপত্র গুছিয়ে রাখতে, খেলনা সংরক্ষণে কিংবা কাপড় চোপড় সহ